ফাইনালের টিকিট পেতে আর্জেন্টিনার ইংলিশ পরীক্ষার রাতে আইডল মেসিকে হারিয়ে ট্রফি পেতে চান স্প্যানিশ তারকা ইয়ামাল। দেশের চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার। সংসদে প্রধানমন্ত্রী, অতীতে রাজনৈতিক কারণে হয়নি মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি থেকে সরে এসে নতুন 6 দফা দাবি। চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা। হাসিনা পরিবার ও 10 শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি সম্পদ জব্দ। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায়, হাসিনা ফিরলে রায় কার্যকর দাবি। দেশে গণতন্ত্র ফিরিয়েছে জুলাই অভ্যুত্থান। গণকবর নদীতে ভাসিয়ে দেয়া শহীদদের শনাক্তে কাজ চলছে, মৃত্যু ছাড়াতে পারে ১৪০০। বন্যার পানি রেখে গেছে ধ্বংসচিহ্ন। চট্টগ্রামের সড়ক ধসে চরম ভোগান্তিতে লাখো মানুষ। সমুদ্রে ফের লঘুচাপ, কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে উপর্যুপরি হামলা চালাচ্ছে ইরান। আলোচনায় না ফিরলে সেতু, বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের। আপনাদের সবাইকে স্টার নিউজ প্রাইমে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারিন খান। শিরোনামগুলো দেখছিলেন। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। বিশ্বকাপের সেমিফাইনাল, নাম দুটোই যথেষ্ট, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতার বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। আর্জেন্টাইন শিবির বলছে চাপে নয়, আনন্দ নিয়েই খেলছেন অধিনায়ক। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে প্রস্তুতি চলছে হ্যারি কেইন, জুড বেলিংহামদের নেতৃত্বে। রদ্রিগো দি পলের চোখে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তনই নাকি মেসির মুখে ফুটে ওঠা হাসি। ইন্টার মায়ামির সতীর্থ হওয়া এই মিডফিল্ডার বলছেন, দীর্ঘ লড়াইয়ের পর জাতীয় দলের জার্সিতে মেসিকে এতটা উপভোগ করতে দেখে তিনি ভীষণ আনন্দ পাচ্ছেন। মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা, তবে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের আশায় স্বপ্ন বুনছেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠের বাইরে সংবাদ সম্মেলনে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও জানিয়েছেন, বিশ্বকাপ সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা থাকায় অতিরিক্ত চাপ অনুভব করছে না তার দল। তবে ইংল্যান্ডকে যথেষ্ট সমীহ করছে আলবি সেলেস্তেরা। ইংল্যান্ডের শক্তি সম্পর্কে ম্যাক অ্যালিস্টারের মূল্যায়নও স্পষ্ট। প্রিমিয়ার লিগে নিয়মিত মুখোমুখি হওয়ায় অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, শারীরিকভাবে ইংল্যান্ড খুবই শক্তিশালী। তবে এই বিশ্বকাপে আবহাওয়া আর গরমের কারণে তাদের পরিচিত গতিটা সবসময় দেখা যায়নি। তবে ইংল্যান্ডকে পাওয়ার হাউস হিসেবেই দেখছেন আর্জেন্টাইনরা। জানিয়েছে প্রতিপক্ষ নিয়ে উদ্বেগ আছে, কিন্তু এই উদ্বেগই দলকে আরও মনোযোগী রাখছে। এদিকে কানসাস সিটিতে হ্যারি কেইন, জুড বেলিংহাম, ডেক্লাইন রাইসদের অনুশীলন করেছেন কোচ থমাস টুখেল। এই সেমিফাইনাল শুধু বর্তমানের লড়াই নয়, ইতিহাসেরও পুনর্জন্ম। 1966 বিশ্বকাপ, 1986 হ্যান্ড অফ গড, 1998 আর 2002 আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ বরাবরই ফুটবলে ছাড়িয়েছে অন্য মাত্রায়। দুই দলের অধিনায়ক লিওনেল মেসি আর হ্যারি কেইনের মধ্যেও চলবে মনস্তাত্ত্বিক আর গোল করার লড়াই। বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা আর ইংল্যান্ড, যেখানে ইতিহাসের ভার, বর্তমানের ফর্ম আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছুর মীমাংসা হবে 90 মিনিটে কিংবা তারও বেশি সময়ের লড়াইয়ে। তানজিম মসিম, স্টার প্লে। আর্জেন্টিনা ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচে বড় পর্দায় দেখতে রাজধানীর টিএসসিতে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন সমর্থকরা। সেখানে আমাদের সহকর্মী শাহানুর ইসলাম সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সরাসরি আমরা শাহানুর ইসলামের কাছেই চলে যাব। শাহানুর, কেমন দেখছেন সেখানকার পরিবেশ? ফারদিন, বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। ইন টু এন ব্যাটেল
আমার আশেপাশেই, যেহেতু খেলা এখনও একটাই শুরু হবে, এখনও দীর্ঘ সময় রয়েছে, তবে আর্জেন্টাইন যারা ফ্যান রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে কেন্দ্র রয়েছে সেখানে চলে এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই এবং জানার চেষ্টা করব তিনি এসেছেন, তার বন্ধু বান্ধবের সাথে এসেছেন এবং খেলার যেহেতু এখনও অনেক সময় বাকি রয়েছে, অনেক আগেই চলে এসেছেন। কি আশা করছেন আজকে খেলার মাধ্যমে? আশা করতেছি আজকে হয়তোবা মেসির শেষ ম্যাচ, আমরা মেসির খেলাটাকে উপভোগ করব এবং আমরা মন থেকে চাইবো যে আর্জেন্টিনা গোলের মাধ্যমে জয়লাভ করুক এবং তারা তাদের ফাইনালে যেতে পারে, এই আশাই করব ইনশাল্লাহ। আজকে যদি বলা হয় যে কত প্রেডিকশন, আপনার প্রেডিকশনটা কি আসলে আজকে? ইনশাল্লাহ আর্জেন্টিনা 3-1 গোলে জয়লাভ করবে। ফারদিন, যারা সমর্থক রয়েছেন তারা বলছিলেন যে আর্জেন্টিনা অবশ্যই জয়লাভ করবেন এবং ফাইনালে যাবেন। আরেকটি তথ্য দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেহেতু আজকে সেমিফাইনালের ম্যাচ, সে সেমিফাইনালের ম্যাচকে ঘিরে কিন্তু এক ধরনের ব্যবসা বাণিজ্যও জমে উঠেছে। একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, কেমন আসলে হচ্ছে আজকের আর্জেন্টিনার জার্সি? আজকে ইনশাল্লাহ ভালোই সেল হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে মেসির লাস্ট ম্যাচও হতে পারে, আর যদি আমরা জিতে যাই ইনশাল্লাহ আবার ফাইনালে দেখা হতে পারে। সো দর্শকরা মূলত মেসির জন্য জার্সিগুলো কিনতেছে, তো দেখা যাক ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হব। আজকে তো খেলা আছে আর্জেন্টিনা, আমরা দেখেছি যে হলুদ জার্সি পরেও অনেকে এসেছে, সুতরাং তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, তারা এসেছে, তারা এখন পর্যন্ত যে কয়টা দল সাপোর্ট করেছে এখন পর্যন্ত সবগুলো দলই হেরেছে, তো আজকেও তারা ইংল্যান্ডের সাপোর্টে হয়তোবা, তো দেখা যাক আজকেও তারা হারবে। যারা সমর্থক রয়েছেন তারা বলছিলেন যে আর্জেন্টিনা আজকে জিতবে। আমরা অন্যান্য সমর্থকদের সাথেও কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন বিশ্বকাপ ইতিহাসের এটা আসলে রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছেন এবং বলছিলেন যে স্ক্যালোনি যে প্ল্যান সাজিয়েছেন সে প্ল্যান অনুযায়ী ইংল্যান্ডকে আটকে দেওয়া সম্ভব এবং এই আটকে দেওয়ার মাধ্যমে 2022 সালে যেভাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করেছিল। এবং স্ক্যালোনি কিন্তু আজকের একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, বাংলাদেশের যারা সমর্থক রয়েছে ফারদিন, সবাইকে একটি জয় উপহার দিতে চাই এবং সেই জয়কে কেন্দ্র করে কিন্তু আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সমর্থকরা আসছেন এবং আশা করছেন তারা আর্জেন্টিনা জয়লাভ করবেন এবং স্পেনের সাথে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন। ফারদিন, শাহনুর, আপনাকে ধন্যবাদ। সেখানকার পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। আরও দর্শকরা নিশ্চয়ই সময় যত গড়াবে আরও আসবে নিশ্চয়ই। বিশ্বকাপ সেমিফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে আসতে পারে বড় পরিবর্তন। রদ্রিগো ডি পলকে বাইরে রেখে নতুন কাউকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে ইংল্যান্ডও চূড়ান্ত একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব নিকাশ করছে। দুই কোচের সিদ্ধান্তই হতে পারে ফাইনালের টিকিট নির্ধারণের বড় চাবিকাঠি। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। সেমিফাইনালের আগেই স্ক্যালোনির বড় চমক, বাদ পড়তে পারেন রদ্রিগো ডি পল। স্টার্টিং 11-এ কাকে সুযোগ দেবেন স্ক্যালোনি? বিশ্বকাপের ফাইনালের আর মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টার এই সেমিফাইনাল শুধু দুই দলের নয়, দুই ফুটবল শক্তির মর্যাদার লড়াইও। মাঠে নামার আগেই এখন সবচেয়ে বড় আলোচনা শুরুর একাদশ। চমকের আভাস দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। তিনি জানিয়েছেন প্রতিপক্ষের শক্তি মাথায় রেখে একাদশে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ সুইজারল্যান্ডকে হারানো দলও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় প্রশ্ন রদ্রিগো ডি পলকে ঘিরে। স্ক্যালোনির সবচেয়ে বিশ্বস্ত সৈনিক হলেও শেষ দুই ম্যাচে তাকে বদলি করা হয়েছে, তাই এবার একাদশ থেকেই বাদ পড়ার সম্ভাবনা জোরালো। ডি পল না খেললে সুযোগ মিলতে পারে নিকোলাস গনসালেস বা জুলিয়ানো সিমিওনের। গনসালেস টুর্নামেন্ট জুড়ে কার্যকর বদলি, আর সিমিওনে হলে সেটি হবে স্ক্যালোনির সবচেয়ে বড় চমক। রক্ষণেও রয়েছে আরেকটা দোটানা। ডান প্রান্তে নাহুয়েল মলিনা এগিয়ে থাকলেও গনসালো মন্তিয়াল এখনও লড়াইয়ে আছেন। ইংল্যান্ডেও পরিস্থিতি খুব আলাদা নয়। ডেকলান রাইস অসুস্থতা ও চোটের ধাক্কা কাটিয়ে ফিরেছেন। তুখেল তাকে খেলাতে চান, তবে ম্যাচের আগে পর্যন্ত তার ফিটনেস পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাইট ব্যাকে রিস জেমস ফিরবেন নাকি কানসাই থাকবেন সেই সিদ্ধান্তও এখনও ঝুলে আছে। একই সঙ্গে নিষ্প্রভ ননি মাদুয়েকের জায়গায় বুকায়ো সাকার ফেরার সম্ভাবনাও বেড়েছে। ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় যুদ্ধটা চলছে দুই কোচের কৌশলের বোর্ডে। শেষ মুহূর্তের সেই সিদ্ধান্তই হয়তো ঠিক করে দেবে বিশ্বকাপের ফাইনালের টিকিট কার হাতে উঠবে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নিজের আইডল মেসিকে হারিয়েই বিশ্বকাপের ট্রফি স্পর্শ করতে চান স্পেন সেন্সেশন লামিনে ইয়ামাল।
ফ্রান্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপের ফাইনালে নাম লিখেছে টিকিটাকার দেশ। এবার অপেক্ষা প্রতিপক্ষের। তবে ফাইনালে পৌঁছেই লামিনে ইয়ামাল যেটি বললেন যে মেসির মতো কিংবদন্তির বিপক্ষেই শেষ লড়াইটা করতে চান তিনি। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ একটি ম্যাচে, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনা আজকের ম্যাচটা জিতলেই 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জন্ম নিতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ফাইনালগুলোর একটি। সেই ফাইনালটা শুধু স্পেন বনাম আর্জেন্টিনা নয়, এটা হবে দুই প্রজন্মের, দুই যুগের, দুই প্রতীকের মুখোমুখি লড়াই। এক পাশে 8 বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি, অন্য পাশে বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় লামিনে ইয়ামাল। এই গল্পের শুরু আজকের নয়। 2007 সালে একটি চ্যারিটি ফটোশুটে তরুণ মেসির কোলে ছিল মাত্র কয়েক মাসের এক শিশু। সেই শিশুই আজকের লামিনে ইয়ামাল। একটা ছবি যা ছিল তখন সাধারণ একটি মুহূর্ত, কিন্তু সময়ের সাথে সেটি পরিণত হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটিতে। 17 বছর পর সেই শিশুই দাঁড়িয়ে আছে বিশ্বকাপ জয়ের দুয়ারে। আর ভাগ্য যদি চায় তবে তার সামনেই দাঁড়াবেন সেই মানুষটি যাকে দেখে ফুটবল শিখেছেন, যিনি ছিলেন তার প্রথম নায়ক। তাই তো মেসির বিপক্ষেই ফাইনালটা খেলতে চান ইয়ামাল। কিন্তু মাঠে আবেগের জায়গা নেই। মেসি এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। বড় ম্যাচে তার সিদ্ধান্ত, পাস, ফ্রি-কিক কিংবা মুহূর্ত তৈরি করার ক্ষমতা এখনো প্রতিপক্ষের সবচেয়ে বড় দুশ্চিন্তা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও জানে নকআউট ফুটবলে অভিজ্ঞতার কোনো বিকল্পও নেই। অন্যদিকে স্পেন খেলছে সম্পূর্ণ ভিন্ন ছন্দে। দ্রুত পাস, বলের নিয়ন্ত্রণ, উইং থেকে গতি আর তরুণদের নির্ভীক ফুটবল এই টুর্নামেন্টে স্পেনকে সবচেয়ে ভয়ঙ্কর দলে পরিণত করেছে। তবে এই ফাইনালের সবচেয়ে বড় লড়াই হয়তো পরিসংখ্যানে ধরা পড়বে না। এটি হতে পারে ফুটবলের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মশাল হস্তান্তরের একটি প্রতীকী মুহূর্ত। একদিকে হয়তো মেসির শেষ বিশ্বকাপ, অন্যদিকে ইয়ামালের প্রথম বিশ্বকাপ। যদি আলবিসেলিস্তেরা আজ ইংল্যান্ড পরীক্ষায় উতরে যায়, তাহলে বিশ্বকাপ ফাইনাল হবে শুধু একটি ট্রফির লড়াই নয়। এই ফাইনাল হবে অতীত বনাম ভবিষ্যৎ, রাজা বনাম উত্তরসূরি, মেসি বনাম ইয়ামাল। হয়তো অপেক্ষা করছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন এক রাতের। সারা মাহবুব, স্টার প্লে। এবার অন্যান্য প্রসঙ্গ। চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার। 2034 সাল নাগাদ মিলবে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। সংসদের সমাপনী বক্তব্যে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, সংসদ পৃষ্ঠপোষকতা না করলে দেশ থেকে চিরবিদায় নেবে দুর্নীতি। জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে সরকার বিরোধী দলের প্রাণবন্ত আলোচনা, বাজেট ও কয়েকটি বিল পাশের মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। আমি মহামান্য রাষ্ট্রপতির আদেশ পেয়েছি। রেওয়াজ অনুযায়ী সমাপনী বক্তব্যে সরকারকে সার্বিক সহায়তার আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা। তবে সমালোচনা করেন সরকারি বরাদ্দে বৈষম্য ও বিরোধী দলীয় এমপিদের ওপর খবরদারির বিষয়ে। আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। যদি আমরা দায়িত্ব পালনের এই সুযোগ না পাই, তাহলে আসলে এখানে বসা এটা অর্থহীন, আমাদের সময়ের অপচয়, এবং আমরা যে সময়টুকু কথা বলবো জনগণের অর্থের অপচয়। পরে সংসদ নেতা তারেক রহমান বলেন, মতবিরোধ থাকলেও সংসদের আলোচনা ছিল গঠনমূলক। সাথে বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ সময় ৭১ ও জুলাই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। জীবনকে তারা উৎসর্গ করেছেন, তার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। একটি কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন ভিন্ন ভিন্ন কার্ড দেয়া হলেও আগামীতে সব কার্ড এক হয়ে হবে ইউনিভার্সাল কার্ড। সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বলেন, 2034 সালে মিলবে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা
বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি, মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। যে জুলাই সনদ সই হয়েছে তার প্রতিটি অংশ বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কথাও ফের সংসদকে জানান সরকার প্রধান। এর আগে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এর আগে প্রাথমিকের দেশসেরা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মনোযোগ দিয়ে শোনেন শিশুদের ভাবনা। বলেন, দেশ গড়ার কারিগর শিশুরাই। নীতিবোধ, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষা পদক তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে। বয়স 10 ছুঁয়েছে কিংবা তারও কম, সারা দেশ থেকে বাছাইকৃত এমন 150 কচিকাঁচা নিজেদের ভাবনা নিয়ে হাজির হন সরকার প্রধানের সামনে। ঐতিহ্য আর প্রযুক্তি সমৃদ্ধ সেসব ভাবনা তুলে ধরে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীও ঘুরে ঘুরে শিশুদের ভাবনা শোনেন, জানান নিজেদের পরিকল্পনার কথা। এদিন শিশুদের নানা পরিবেশনায় পাহাড় ও সমতল যেন মিলেছে এক মোহনায়। তাদের পারফরমেন্সের প্রশংসা করে সরকার প্রধান বলেন, দেশ গড়ার কারিগর শিশুরাই। এ সময় নীতিবোধ, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো শিশুদের পাঠ্যক্রমে যুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে 2 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ রোপণের আহ্বান জানান। আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল, প্রায় 2 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। সংস্কৃতি ও ক্রিয়ায় দেশসেরা প্রাথমিকের শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন তিনি। কাজের স্বীকৃতি পান শিক্ষকরাও। এর আগে সকালে নিম গাছের চারা রোপণ করে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হবে, নির্বাহী আদেশে নয়। দলটি কোনোভাবেই তাদের অপরাধের দায় এড়াতে পারে না। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ন্যূনতম অনুশোচনা থাকলে ফ্যাসিস্টরা আবার রাজনীতি করতে চাইতো না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সভায় জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী 15টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অভ্যুত্থানের আগের এবং পরের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বলেন, জুলাই কারো এককভাবে কৃতিত্ব নেয়ার সুযোগ নেই। যারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিলেন, নানান রকম সাহায্য সহযোগিতা করে তাদের মাধ্যমে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করতে চায়। আর আজকে যদি ছাত্র নিষিদ্ধ হতো, তাহলে আমি কাদের এখানে আন্দোলন করতে পারতাম না। হাসিনা হটানোর যে আন্দোলন, সেটা এত দূর পর্যন্ত গড়াইতো না। ছাত্রদল সভাপতি জুলাই স্মৃতিকে স্মরণ করে বলেন, ছাত্রলীগ এবং হাসিনা প্রশ্নে ছাত্রদল সহ পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার যে অভূতপূর্ব প্রতিবাদ হয়েছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনি হাসিনার মস্তককে কাঁপিয়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, সেখানে আমাদের বিশেষ করে বোনদের উপর ইতিহাসে নৃশংসতম হামলা চালিয়েছিল সন্ত্রাসী ছাত্রলীগ। অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে কাজ করছে সরকার। এছাড়া ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য জুলাই চেতনাকে ধারণ করার কথাও বলেন তিনি। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে।
তাছাড়া দেশের সব ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এদেশের ছাত্র সংগঠনকে কলঙ্কিত হতে দেওয়া হবে না। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আপিল করার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আর যারা পলাতক শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার দাবি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই। এই সময় জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো এই শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির অনুষ্ঠানে অংশ নেন এনসিপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এ সময় নেতারা বলেন, জুলাই আন্দোলনের প্রতিটি দিন ছিল চ্যালেঞ্জের। নানা প্রতিকূলতা এবং বাধা মোকাবেলা করেই তারা এই আন্দোলনে মাঠে ছিল। একের পর এক গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমাদের নিজেদের মধ্যে বিভাজন। কেউ চাই যে আন্দোলনকে সরকার বিরোধী মুভমেন্টে না নিতে, কেউ আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে মুক্ত করব। তো সেদিন আমাদের ছাত্রদল সহ বাংলাদেশের অন্যান্য যত বিরোধী ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ঐক্যের মাধ্যমে আমরা কিন্তু সেদিন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করেছিলাম। পুরো বিশ্ববিদ্যালয়ে সবাই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো এবং সমস্ত ছাত্র সংগঠন একসাথে এটাকে মোকাবেলা করলো এবং আমরা দেখলাম যে একদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ বিতাড়িত হল। অনুষ্ঠানে অংশ নিয়ে এনসিপির শীর্ষ নেতারা জানান, জুলাইয়ের মাধ্যমে সরকার ক্ষমতা এলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন না করে মুক্তিকামী এবং গণতন্ত্রকামী মানুষের সাথে প্রতারণা করছে। যা আপনারা যতই জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করেন না কেন, জুলাইয়ের হাজারো শহীদ, হাজার হাজার পঙ্গু আর জুলাইয়ের লাখো লাখো কোটি কোটি অংশগ্রহণকারী, তাদের মন থেকে কখনো জুলাইকে মুছে দেওয়া সম্ভব না। সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। ডিসেম্বর আত্মসমর্পণের মাস জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। জুলাই মেনেই এদেশে রাজনীতি করতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। হাসিনা পরিবার সহ 10 শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে বিদেশে জব্দ আছে ১৯,০০০ কোটি টাকা। বুধবার আর্থিক গোয়েন্দা BFIU তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় সংস্থাটির প্রধান জানিয়েছেন, চলতি বছরের শেষে পাচারের অর্থ ফেরানো নিয়ে সুসংবাদ আসবে। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 15 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। 2024 সালে গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ আসছে। আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU বলছে, হাসিনা ও তার পরিবারের সম্পদ জব্দ করার পাশাপাশি দেশের 10টি শীর্ষস্থানীয় গ্রুপের মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশি সম্পত্তির জব্দ। বুধবার বাংলাদেশ ব্যাংকে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, পাচার ও দুর্নীতির মাধ্যমে লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধারে ৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 4টি মামলার রায় হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে 9টির, যদিও বিদেশে পাচার হওয়া অর্থের পরিসংখ্যান দিতে পারেনি BFIU। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটি হলো ক্রিমিনাল প্রসিডিংস, আর একটি সিভিল প্রসিডিংস। সো ক্রিমিনাল প্রসিডিংস এর জন্য আসলে আমাদেরকে MLR গুলি পাঠাতে হয়, আর তার পাশাপাশি সিভিল প্রসিডিংস এর জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো লুট হয়েছে, সেই ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন বলছে, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় 2024-25 অর্থবছরে রেকর্ড ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে সব লেনদেনই যে অপরাধের সঙ্গে যুক্ত ছিল তা বলা যাবে না। সবচেয়ে বেশি পেয়েছি ব্যাংক থেকে। আমরা যে টোটাল নাম্বার সে 95% আমরা ব্যাংক থেকে পেয়েছি।
এর মানে হলো কি, ব্যাংকগুলি এখন খুব বেশি সতর্ক যে তারা এই ধরনের যদি অ্যাক্টিভিটি ফেস করে তারা সাথে সাথে আমাদেরকে রিপোর্ট করে। আগে তাদের মধ্যে একটা ভীতি কাজ করতো যে আমরা এসপিআর করলে পরে সমস্যায় পড়তে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচারের অর্থ ফেরাতে 180টি দেশের সঙ্গে সমঝোতা সই হয়েছে। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলে স্বীকার করে বিএফআইও। গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে জুলাই অভ্যুত্থান এবং ইতিহাসের পথ ধরে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কথা বলছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়করা। তারা এও বলছেন পুরো দেশকে এক করেছিল জুলাই। মাজহারুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদ করেন কয়েকশো শিক্ষার্থী। সেই আন্দোলন স্ফুলিঙ্গ হয়ে ওঠে 14 জুলাই শেখ হাসিনার রাজাকার কটূক্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই বক্তব্যের প্রতিবাদে রাতে গোটা ক্যাম্পাস কেঁপে ওঠে শিক্ষার্থীদের স্লোগানে। সে যখন রাজাকারের নাতিপুতি বলল, স্টুডেন্টরা ক্ষোভে ফেটে পড়লো। ওই ক্ষোভ এমন ক্ষোভ ছিল, ওইখানে আপনি যা ফেলবেন ওইটাই আগুনে রূপান্তরিত হবে। এই স্লোগান ছিল এটা একটা পাল্টা আঘাত, যে রাজাকার বলুক আর যাই বলুক, আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবো। তুমি রাজাকার বললে আমি রাজাকার হয়ে যাই না, বরং সেই শব্দকে নিয়েই আমি তোমার সামনে দাঁড়াবো। আন্দোলন দমাতে পরদিন শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। টার্গেট করা হয় নারী শিক্ষার্থীদের। কার্জন হলের সামনে মধ্যরাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 15 জুলাই যখন আমরা দেখলাম যে মেয়েরা থাকার কারণে আক্রমণ করবে না, এই কথাটা যেমন সত্য না, তেমনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করেই 15 জুলাই আসলে আক্রমণটা চালানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে এবং এইটা নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের দেশের নারীদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পোস্টেড নেতা সহ আমরা দেখেছি তাদের ভাড়া করা মানুষজন এবং তাদের মহানগরের যে ছাত্রলীগের মানুষজন ছিল তারা কিন্তু হামলা করে। 16 জুলাই মধ্যরাত থেকে 17 জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা। পতন হয় দীর্ঘ প্রায় 1.5 দশকের ছাত্রলীগের আধিপত্যের। 16 জুলাই যখন আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে হলগুলোতে গেলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে আমরা বের করে দেব এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হওয়া মানে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হওয়া। এবং সে অনুযায়ী আমরা রাতেই প্ল্যান করছিলাম, বিভিন্ন স্টেক হোল্ডার, প্রথমে রোকেয়া হল দিয়ে শুরু হলো এবং একে একে মেয়েদের হলগুলো প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হলো। প্রত্যেকটা হলে অধিকাংশ যারা ছাত্রলীগ ছিল তারা আগের দিন যখন রিভোল্ট শুরু হয়েছে, বিদ্রোহ, তারা পালিয়ে গিয়েছে। আর যে হাতে গোনা কয়েকজন ছিল তারা ভয়ে ক্যাম্পাস ছেড়ে দিয়েছে। সংঘাতময় সেই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। ছাত্রলীগ 15 জুলাই যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করলো, তখন আমাদের মনে হয়েছে যে শিক্ষকরা এবং অন্য সাধারণ ছাত্রছাত্রীরা আর আলাদা থাকতে পারেনি। শিক্ষকরাও ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছে। একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে আমরা যারা তখন প্রত্যক্ষ করেছি, রাজপথের থেকে আমরা যারা দেখেছি, তাদের বিবেকের যে জায়গাটা, বিবেকের যে তাড়নাটা, সেটাই আমাদের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন, যাতে ফেসিবাদ থেকে মুক্তি পায় দেশ। শুরু হয় নতুন এক দিগন্তের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে থাকা গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহ শনাক্তের কাজ চলছে। এতে শুধু গেজেটভুক্ত 865 জনই নন, শহীদের সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। এই তথ্য জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, গণহত্যার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক, সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে। 24শে জুলাই গণ অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলন দমাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী। সে সময় ঘটনার ভয়াবহতা লুকাতে বহু নিহত ব্যক্তিকে গোপনে দাফন করা হয়। আবার বিভিন্ন কবরস্থানে অনেকের মরদেহ সমাহিত করা হয় বেওয়ারিশ হিসেবে। বুধবার রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পরিদর্শন শেষে তিনি জানান, তদন্তে গণকবরের পাশাপাশি অনেক মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ারও প্রমাণ মিলেছে। হাসপাতালগুলো রেজিস্টারে তারা এন্ট্রি পর্যন্ত করতেন না। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকে শনাক্তের চেষ্টা করছি। চিফ প্রসিকিউটর বলেন, সরকারি গেজেটে থাকা 865 জন শহীদের বাইরেও গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। সব মরদেহ শনাক্ত করা গেলে শহীদের প্রকৃত সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসছে আন্দোলনকারীরা। তবে নতুন করে 6 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে তারা বৈঠক করেন এবং এরপরই এমন সিদ্ধান্তের কথা জানান। পরীক্ষা শেষ হতে না হতেই আবারও সড়কে শিক্ষার্থীরা। উত্তরা সায়েন্স ল্যাব মিরপুরের ইসিবি চত্বরে সড়ক আটকে ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। তাদের এই বিক্ষোভ অবরোধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় 4 ঘন্টা। আমাদের সাথে অবিচার করা হয়েছে দেখে আমরা এখানে দাঁড়ানো। দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদের ভিতরে ওটুকু বিবেক কাজ করতেছে না যে গাড়িতেও কত অসুস্থ ব্যক্তি, তাদেরও আমার ছাড়া দরকার। এদের অপরাধটা কি? এইভাবে রাস্তার মধ্যে আমাদের কাজ বাদ দিয়ে বসে থাকা লাগতেছে। পরে যাত্রী ভোগান্তির কথা তুলে ধরে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। স্টুডেন্টরা খুব ভালো ছিল, ওদের আচরণ খুব যৌক্তিক ছিল। তাদের পরীক্ষার যে বিষয়টা ছিল, পরীক্ষা দিতে পারে নাই, এই পরীক্ষার বিষয়টা সলভ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। পরে পূর্ব ঘোষিত মার্চ টু সচিবালয় কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। রওনা হন সচিবালয়ের দিকে। তবে সেখানে তাদের পড়তে হয় পুলিশের বাধার মুখে। এ সময় সাংবাদিকদের সঙ্গেও বিরোধে জড়ান তারা। তবে দিনের শেষ ভাগে সচিবালয়ে আলোচনা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে উত্থাপন করা হয় নতুন 6 দফা দাবি। পরে শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ চান পড়ার টেবিলে ফিরতে। সবাই চাচ্ছে আর কি পদত্যাগ, বাট আমাদেরও তো ইচ্ছা নাই যে তারা পদত্যাগ করবো। আমরাও তো তাকে ভালোই জানতাম। পড়াশোনার টেবিলে ফেরা উচিত। কোয়েশ্চেন যতই হার্ড হোক, গার্ড যতই হার্ড হোক, যে পড়ে যাবে তার জন্য কোনো কিছু তাকে আটকাই রাখতে পারবে না। আমরা চাই আমার ছেলে বাইসে থাকুক, আমার ছেলে ভবিষ্যতে যাক, রাস্তা ভালো যাক। বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন বলে আবারও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বন্যার পানি রেখে গেছে ধ্বংসের চিহ্ন। কোথাও কোথাও ভেঙে গেছে সড়ক, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, অবকাঠামো। বিশেষ করে সাতকানিয়ার ঢ্যামসা এলাকার নতুন নির্মিত একটি সড়ক ধসে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন 3 ইউনিয়নের লাখো মানুষ। নিবিশ সাহা প্রতিবেদন করেছেন। দেখে মনে হতে পারে আমি কোনো গর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু এটি কোনো গর্ত নয়। এটি সাতকানিয়ার সাথে 3টি ইউনিয়নের যোগাযোগের অন্যতম রাস্তা, যেটি চলতি বছর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে পুরো রাস্তা, ভেসে গেছে ইট আর পিচ, তৈরি হয়েছে ক্ষত। রাস্তার বয়স মাস পেরোয়নি, এর মাঝেই বন্যার ধাক্কা। আধা কিলোমিটার অংশ জুড়ে এই হাল। এই রাস্তাতে আর গাড়ি ঢুকবে না, রাস্তা ভেঙে গেছে, রুটটা ভেঙে গেছে। এটাই আমাদের যাতায়াতের পথ মেইন। এতটুকু না, অনেক দূর পর্যন্ত এই রাস্তা নিয়ে আমরা খুব ভোগান্তিতে থাকবো। 3টা ইউনিয়নের মানুষ চলাফেরা করে। সাতকানিয়ার ডেমসা, পশ্চিম ডেমসা ও নরুয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের রাস্তা এটি।
স্থানীয়রা বলছেন তাদের এখন বিকল্প রাস্তা ব্যবহার করে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে, তাই দ্রুত রাস্তাটির মেরামতের দাবি ভুক্তভোগীদের। পুরো রাস্তায় স্টেশনের মধ্যে যেতে পারে না, স্টেশনের মধ্যে যেতে বলে অনেক দূর থেকে ঘুরে যেতে হয়। রাস্তা করতে হবে, কিন্তু করলে বারবার করলে হবে না, একবার মজবুত করে করলে তোমাদের টাকাও কম খরচ হবে আর রাস্তাও ঠিক থাকবে। এদিকে উপজেলার 17টি ইউনিয়নের মধ্যে বেশিরভাগ এলাকার পানি নামতে শুরু করেছে। বাড়িঘর আর রাস্তাঘাট থেকে পানি নেমে এখন পানি রয়েছে শুধু নিচু এলাকাগুলোতে। দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। জানান, বন্যা দুর্গতদের পাশে আছে সরকার, প্রয়োজনে কয়েক ধাপে ত্রাণ সহায়তা দেয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে যেগুলো ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা ঢেউটিন এবং আর্থিক সহায়তা দান করব যাতে তারা বাড়িতে ফিরে যেতে পারে। আমাদের যথেষ্ট বরাদ্দ দেয়া রয়েছে, যখনই লাগবে আমরা আবার বরাদ্দ দিব, এটা অব্যাহত থাকবে। সহসাই কেটে যাবে মানুষের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা সবার। নিবিড় সাহা, স্টার নিউজ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে সকল ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে তীব্রতা আগের মতো হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, চলতি মাসের 5 থেকে 12 জুলাইয়ের মধ্যে জুলাই মাসে স্বাভাবিকভাবে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার প্রায় 79% ইতিমধ্যেই হয়ে গেছে। এছাড়া আগামী 18 ও 19 জুলাই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজও আগামীকাল ওই রকম বৃষ্টি হবে না, যে বৃষ্টি হচ্ছে খুবই সামান্য পরিমাণ বৃষ্টি হচ্ছে, তবে কালকের পর থেকে গ্র্যাজুয়ালি একটু একটু করে বৃষ্টি বাড়বে। তবে যেটা দেখা যাচ্ছে যে 18-19 তারিখ বিশেষ করে আপনার চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব জায়গাতে মাঝারি ধরনের ভারী বর্ষণ থেকে ভারী বর্ষণ হতে পারে এবং বাদবাকি জায়গাও আপনার বৃষ্টি বাড়বে। তবে যেটা হচ্ছে যে আগের মতো যেরকম এক্সট্রিম রেইনফল অতি ভারী বর্ষণ থেকে বর্ষণ হয়েছে ওই রকম হবে না। রাজধানীর জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং সংকট নিরসনে কিছু সময় চেয়েছেন। আর সমাধানের সচেতনতায় জোর দিয়ে নগর সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন মন্ত্রী। রাজধানীর গুলশানে ডিএনসিসির ওই সেমিনারে সমন্বিত উদ্যোগের কথা বলেন রাজুক ওয়াসার প্রতিনিধিরা। বৃষ্টির কারণে যানজট জলজটে অবরুদ্ধ রাজধানী। অন্তত 3 দিন দুর্বিষহ ছিল নগরবাসীর ভোগান্তি। এর রেশ কাটতে না কাটতেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটির সেমিনার। তাতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সমন্বিত উদ্যোগ ও নাগরিকদের দায়িত্ব নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। বর্জ্য ব্যবস্থাপনা এটার জন্য একটা বিশাল সমন্বিত প্রয়াস দরকার। সব থেকে ভালো হইতো এটা যদি এক ডিপার্টমেন্টের হাতে থাকতো। এ সময় জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরীকে সংকটমুক্ত করতে সময় লাগবে। অন্যদিকে স্কুল থেকেই এ নিয়ে সচেতনতায় জোর দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানুয়ারি থেকে যে পাঠ্যপুস্তক আসবে একদম প্রাথমিক লেভেল থেকে, এই পাঠ্যপুস্তকের মধ্যে ছোট ছোট সোনামণিরা অভিভাবকদের এবং বড়দের কিভাবে সম্মান করতে হবে এটা পাঠ্যপুস্তকে থাকবে। আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। পরে নাগরিকদের হতাশ না হওয়ার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে সচেতনতার পাশাপাশি প্রয়োজন নগর সরকার। সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকিউলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং প্রশাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রাকৃতিক দুর্যোগ, বর্জ্য ব্যবস্থাপনা, মশার উপদ্রব, যখন যেটা বেশি সমস্যার সৃষ্টি হবে আমরা সব ডিপার্টমেন্ট মিলে একসাথে সেই ডিপার্টমেন্টকে আমরা সহযোগিতা করব, যাতে কাজগুলো করতে আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা কিন্তু এইভাবে কাজগুলো করার চেষ্টা করছি।
জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলোকে পুনর্খননেও গুরুত্ব দেন বক্তারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো 18 বারের মতো। 20 আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা দিতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা সিআইডি। এর আগে 6 জানুয়ারি এই মামলায় 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। তবে 15 জানুয়ারি এই নিয়ে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এতে মামলাটি অধিকতর তদন্তের ভার সিআইডিকে দেন আদালত। গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে 8টি স্বর্ণের বার সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য 1,76,00,000 টাকারও বেশি। বিজিবি জানিয়েছে ভারতের স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালায় তারা। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সদরে মোহাম্মদপুর গণেশপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন সকালে একসঙ্গে পাট কাটতে যান আনোয়ারার প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।